আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া এবং একই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে এনে বিচার চাইলেন ছাত্র জনতা। স্বৈরাচার পতনের 1 মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচিতে এমন দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া শহীদি মার্চ কর্মসূচিতে অংশ নেয় হাজারো জনতা। আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের 1 মাস। শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র জনতার শহীদি মার্চ কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়। আমি এই বিচার দাবি করতেছি। সরকার এই ধরনের কোমল শিশুদেরকে যে নির্যাতিত না করুক। সার্বভৌমত্বটাকে নিশ্চিত করার জন্য যা যা করার দরকার করতে হবে, আমরা তাদের সাথে আছি। এই নতুন প্রজন্মকে আমরা ইন্সপায়ার করার জন্য, সাহস দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য এসেছি। ভারতে বসে শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে এমন অভিযোগে হুঁশিয়ারি দেন অনেকে। 2 নম্বরে কাজ করবে তারা হচ্ছে এই দেশের শত্রু, খুনি হাসিনার দোসর, এবং তারাই হচ্ছে পা চাটা কুত্তা। যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অন্যায় থাকবে না, এবং সর্বসমবুদ্ধ একটা বাংলাদেশে আমরা দাবি করছি। শহীদ পরিবার যারা নাকি কেস মামলা করছে তারা যদি কোনোভাবে হয়রানি না হয়, যত খুনি আছে সবাইকে ধরা হোক এবং তাদের সঠিক বিচারের আয়ত্তে আনা হোক। যারা গণহত্যা চালিয়েছে তাদের বিষয়ে অবশ্যই বিচার করতে হবে, কারণ স্বৈরাচার কখনো একা একা তৈরি হয় নাই, তাদেরকে তৈরি করা হয়েছে। অনেক মায়ের কোল খালি হয়েছে, তো এটার জন্য তো সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। অবশ্যই মৃত্যুদণ্ড চাই আমরা। যারা ডাইরেক্ট গুলি করেছে তাদের প্রতি আমার একটাই কথা, ডক্টর ইউনূস সাহেবকে তাদেরকে জানিয়ে বিচারের আওতায় নেওয়া আসা। এ সময় শিক্ষার্থীরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান। স্বৈরশাসকের 1 মাস পূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের কর্মসূচি শহীদি মার্চ কর্মসূচি। এই কর্মসূচিতে তাদের মূল দাবি ছিল যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীদের বিচার করা, পাশাপাশি এই যে প্রত্যয়ে বাংলাদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের যে প্রত্যয়ে তারা ছাত্র জনতা আন্দোলন করেছে সেই আন্দোলন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করা। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদি মার্চ কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে শহীদ মিনারে অবস্থান করছে আমাদের প্রতিনিধি সুফিয়ান ফারাবি। রাজধানীতে ছাত্র জনতার অংশগ্রহণে শহীদি মার্চ কর্মসূচির বর্তমানে সর্বশেষ কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? আমরা শহীদ মিনারে গত 1 ঘন্টা যাবত রয়েছি। এখানে কিন্তু আসলে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়েছেন, এবং আমরা কিন্তু এখানে একটা এমন মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি যার ফলে কিন্তু আমাদের দাঁড়ানোটাই কষ্ট হয়ে যাচ্ছে। আমরা একটু বলতে চাই যে এখান থেকে বিকাল থেকেই কিন্তু আসলে বিকাল 4টা বা 5টার পর থেকেই কিন্তু আসলে বিভিন্ন মাদ্রাসা, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক বিশ্ববিদ্যালয় সব জায়গা থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে জড়ো হয়েছেন, এবং তারা কিন্তু যেই ফ্যাসিবাদী সরকারের পতনের যে 1 মাস পূর্তি আজকে উদযাপন করা হচ্ছে সেই উদযাপনে অংশগ্রহণ করতে পারে নিজেদেরকে ধন্য মনে করছেন, এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, এই ধরনের ঐক্য দেখা যাচ্ছে, আসলে এটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখায়। প্রত্যেকেরই কণ্ঠে কিন্তু একই ধরনের স্লোগান, এবং প্রত্যেকেই আসলে একই ধরনের স্লোগান দিচ্ছেন, এবং বাঙালি জাতির দীর্ঘদিন পর যে একটা বৃহৎ ঐক্য গড়ে তুলেছে সেটি কিন্তু আসলে অন্তত এই আমরা আজকের কর্মসূচি দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা নতুনভাবে দেশ গড়তে, তারা তরুণদের নেতৃত্বে নতুনভাবে দেশ গড়তে তারা আসলে ঐক্য গঠন করেছেন, এবং দ্রুত সময়ের মধ্যে তারা আসলে রাষ্ট্রটাকে পুনর্নির্মাণের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখানে আসলে শিক্ষার্থীদের উপস্থিতি এতটাই বেশি যে যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের দাঁড়ানোটাই অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে। এখানে এত মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিন্তু তাদের যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু আসলে আমরা কিছুক্ষণ পরেই তাদের আনুষ্ঠানিক যে বক্তব্য আছে, কিছুক্ষণ পরেই তাদের যে আনুষ্ঠানিক বক্তব্য রয়েছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত তারা সমন্বয়ক এখানে উপস্থিত হয়েছেন, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
জি, ধন্যবাদ আপনাকে। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা হয়েছে। শহরের ট্যাঙ্কের বার মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ আয়োজন করা হয়। আবু সাইদ সহ সব শহীদদের স্মরণে রংপুর মেডিকেল কলেজে বৃক্ষরোপণের পাশাপাশি নানা কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকারের পতনের ১ মাস পূর্তিতে বাগেরহাটে শহীদ মার্চ পালন করেছে ছাত্র জনতা। বৈষম্য বিরোধী আন্দোলনের বাগেরহাট শাখার আয়োজনে এ সময় মিছিল বের করা হয়। বরিশালেও শহীদ মার্চ উপলক্ষে সরকারের ব্রজমোহন কলেজ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিল হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালির পর আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে ছাত্র জনতা। শহীদদের স্মরণে মেহেরপুরে শহীদ মার্চ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শহীদদের স্মরণে ময়মনসিংহে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহীদ মার্চ পালন করেছে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই সময় আন্দোলনে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা দ্রুত প্রকাশ এবং আহতদের সুচিকিৎসার দাবি জানায় শিক্ষার্থীরা। চট্টগ্রাম ও শরীয়তপুরেও দিবসটি পালিত হয়। এদিকে সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীর বদলির আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নুসরাত জাহান সিনথি, RTV। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। সে বার্তায় তিনি জুলাই এবং আগস্ট মাসে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করার কথা বলেছেন। পাশাপাশি খুনিদের প্রত্যর্পণ এবং পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছেন। দুঃশাসন ও স্বৈরাচারের সৃষ্ট ক্ষতপূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এজন্য প্রয়োজন একতা ও সমন্বয়। ১৫ বছরের স্বৈর শাসনে একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র এবং ভঙ্গুর অর্থনীতি রেখে দেশ ছেড়ে পালিয়েছেন ফ্যাসিবাদী শেখ হাসিনা। এখন বাংলাদেশকে পূর্ণ গৌরবে প্রতিষ্ঠিত করাই তাদের দায়িত্ব বলে জানান। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনে জুন থেকে আগস্ট উত্তাল ছিল পুরো দেশ। এই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগকে ব্যবহার করে সরকার। তারপরও শেষ রক্ষা হয়নি। ডিবি হেফাজতের ৬ সমন্বয়ক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলেও সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকারের ভিডিও বার্তা সরকারের সব পরিকল্পনা ভেস্তে দেয়। কোটা সংস্কার আন্দোলন ক্রমান্বয়ে সরকার পতনের এক দফায় রূপ নেয়। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পায় জনগণ। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে রায় দেয় হাইকোর্ট। পরদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। কোটা সংস্কার করতে সরকারকে সময় বেঁধে দেয় ৩০ জুন পর্যন্ত। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। ১ জুলাই থেকে পুলিশের বাধার মুখেই শুরু হয় দাবি আদায়ের নানা কর্মসূচি। সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, তারপর বাংলা ব্লকেট। ১৪ জুলাই গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয় আন্দোলনকারীরা। একই দিন গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজাকার মন্তব্যে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। ১৫ জুলাই আন্দোলন দমনে ছাত্রলীগকে উস্কে দেয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে হামলা চালায় ছাত্রলীগ। ১৬ জুলাইও দিনভর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়। রংপুরে পুলিশের গুলিতে প্রাণ দেয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ।
পরদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ছাত্রছাত্রীরা অবস্থান করে আবাসিক হলে। 18 জুলাই দেশব্যাপী সংঘর্ষে অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। পরদিন 9 দফা দাবিতে শুরু হয় কমপ্লিট শাটডাউন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। 21 জুলাই কোটা সংস্কার পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে আদালত। এর মধ্যে 5 দিনে নিহতের সংখ্যা দাঁড়ায় 2 শতাধিক। 28 জুলাই 6 সমন্বয়ক ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য হলে ভিডিও বার্তায় পাল্টা কর্মসূচি দেন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। আন্দোলনের তীব্রতা বেড়ে যায় কয়েক গুণ। মানুষকে আরেকবার ঐক্যবদ্ধ করতে হলে কর্মসূচি এমনই দিতে হবে। সাথে সাথে আমরা 3 জনের পাশাপাশি দাঁড়ায় হাতকে এভাবে শক্ত করে যে আন্দোলন চলবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে লাল কাপড় মুখে ও চোখে বাঁধার কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। সকলকে আমরা প্রোফাইল পিকচার লাল করার জন্য আহ্বান জানাই। দেখা যায় সেই দিনই বিপ্লব ঘটে গেছে। চাটুকাররা ছাড়া আর সবাই তাদের প্রোফাইল লাল করে ফেলে, যেটা বিশ্বের ইতিহাসে বিরল। 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে আসে সরকার পতনের 1 দফা। পরদিন মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে নিহতের সংখ্যা দাঁড়ায় 5 শতাধিক। 5 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচিতে গণভবনমুখী জনতার ঢল দেখে বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা। 16 বছরের স্বৈরা শাসন থেকে মুক্তি লাভ করে বাংলাদেশ। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকাই উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এ মন্তব্য করেন। এসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করে ডক্টর ইউনূস বলেন, ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই। আজ পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে প্রধান উপদেষ্টা 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকারকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় গার্ড অব অনার প্রদান করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর শিখা ও নির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। এর আগে প্রধান উপদেষ্টা শিখা ও নির্বাণে পৌঁছলে 3 বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান। বীজ সংরক্ষণের জন্য ব্যাংক তৈরি করবে অন্তর্বর্তী সরকার। এজন্য জাতীয় জিন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা 2024-এর খসড়া অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 5ম উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় জিন ব্যাংক বাস্তবায়ন করবে সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও গণপূর্ত অধিদপ্তর। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে টাইগারদের 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয় লাভ করায় আনুষ্ঠানিক অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়, যা গেজেট আকারে জারি করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের 1 মাসের মাথায় এবার পদত্যাগ করল কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত জানিয়ে বিদায়ী সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে শুধু নির্বাচন কমিশন সংস্কার করলেই হবে না, নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। সে সঙ্গে প্রয়োজন রাজনৈতিক দলের ঐক্যমত। এ সময় জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত বলে মত দেন তিনি। আতিকা রহমানের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় উঠে আসে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে নির্বাচন কমিশনের পদত্যাগের বিষয়টি। কমিশন বেশ কয়েকদিন আগেই পদত্যাগের প্রস্তুতি নিয়ে রাখে।
অবশেষে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করল পুরো কমিশন। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার বলেন, তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চাইলেও একপক্ষীয় নির্বাচন হয়েছে। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে। উপনির্বাচন সহ জাতীয় সংসদের মোট ৩১৮টি আসনে কমিশন নির্বাচন করেছে। দলীয়ভাবে ইনক্লুসিভ না হওয়ার কারণে নির্বাচন বিতর্কিত হয়েছে। এটি সঠিক এবং যৌক্তিক। সরকার বারবার বলছেন ব্যাপক সংস্কারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। নির্বাচন বারংবার ব্যর্থ হওয়ার প্রকৃত সত্য কারণ এই কথাটির মধ্যেই নিহিত। সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ দেন সিইসি। নির্বাচন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার অপটিমাইজ করতে পারলে আমাদের ধারণায় এটি ভবিষ্যতের জন্য উত্তম হবে। অধিকন্তু প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে। সংবাদ সম্মেলনে আসেননি কমিশনার আনিসুর রহমান ও রাশিদা সুলতানা। এর আগে সকাল 11টা থেকে 11:30 পর্যন্ত নির্বাচন কমিশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করে বিদায় নেন কমিশন। 2022 সালের 26 ফেব্রুয়ারি কাজী হাবিবুল আওয়াল কমিশন দায়িত্ব নেয়। তাদের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। নির্বাচনের নামে কুকীর্তির মধ্য দিয়ে গণতন্ত্র ও সংবিধান ধ্বংস করে শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার অপরাধে রাকিব, হুদা ও আওয়াল কমিশনকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের অভিযোগ, স্বৈরাচারের সহযোগীরা এখনও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। এখানে আমন্ত্রণ জানিয়েছি আপনারা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট দখলের সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। 4 ও 5 আগস্ট তারিখে কৃষিবিদ ডক্টর আব্দুল রাজ্জাক এবং কৃষিবিদ বাহাউদ্দিন নাসিমের নেতৃত্বে কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে রাস্তায় প্রকাশ্যে অস্ত্রধারীদের অবস্থান করতে দেখা যায় এবং হাজার হাজার কৃষিবিদদের তোপের মুখে পড়ে তারা পরে পালিয়ে যান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাংবিধানিক দায়িত্ব পালন না করে স্বৈরাচার শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসাবে তারা যে শপথ নিয়েছিলেন সেই শপথ ভঙ্গ করে তারা যেমন সংবিধানের যে নির্দেশনাবলী সেটাকেও তারা যেমন লঙ্ঘন করেছেন, তেমনি এই গণতন্ত্রকে ধ্বংস করার ক্ষেত্রেও তারা ভূমিকা পালন করেছেন। প্রত্যেকেই দায়ী, তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো উচিত। জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরাম আয়োজিত আরেক অনুষ্ঠানে জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনো প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে। শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে। এদিকে নিজ চেম্বারে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনার ফ্যাসিজমকে বৈধতা দিয়েছিল বিগত 3টি নির্বাচন কমিশন। শেখ হাসিনার ক্ষমতা নবায়নের এজেন্ট হিসেবে কাজ করেছে। পদত্যাগ করে তিনি জাতিকে মুক্ত করেছেন, আরো আগে পদত্যাগ করা উচিত ছিল। জাহিদ রহমান, RTV, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াত প্রতিপক্ষকে ক্ষমা করলেও গণহত্যায় জড়িতদের শাস্তি দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণার মানে হলো আইন নিজের হাতে তুলে নিবে না জামায়াত। সকালে রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা জাতির শত্রু। পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সহ তাদের বিচারও দাবি করেন তিনি। এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো, অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না,
প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি বলেন, ব্যাংক খাতের সমস্যা দূর করতে কাজ করছে সরকার। বেশ কিছু কারণে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, তা চট করে টেনে নামিয়ে আনা যাবে না বলে মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা জানান, দাম কমাতে আলু পেঁয়াজের শুল্ক কমানো হয়েছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। শেখ হাসিনা সরকার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেয়ার 18 দিনেই দেশের নানা খাতে সংস্কার দৃশ্যমান বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে অর্থ মন্ত্রণালয়ে বাইং হাউসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ফেলাপিডিনের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি, এগুলো একেবারে দৃশ্যমান। নিত্যপণ্যের দাম কমাতে পেরেছেন কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, দাম সহনীয় না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। আলু আর পেঁয়াজের ট্যারিফ কমিয়ে দিয়েছি, আর ওইগুলি যদি এনশিওর করে, বিশেষ মাছ, মাংস, ডিম, আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন ভোক্তার উপর না পড়ে। অর্থ উপদেষ্টা জানান, আলু পেঁয়াজের শুল্ক কমানো হয়েছে। এছাড়া মাছ, মাংস ও ডিমের দাম কমাতে বাজার মনিটরিং করা হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া বেক্সিমকো গ্রুপের কি পরিমাণ ঋণ আছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সাথে বেক্সিমকো গ্রুপের সম্পদ রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগেও রুল জারি করা হয়। 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে রুলের জবাব দিতে বলা হয়েছে। অথরা ইয়াসমিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো। এ গ্রুপের সব প্রতিষ্ঠান জব্দ করে দেখাশোনা করতে রিসিভার অর্থাৎ তত্ত্বাবধায়ক নিয়োগের প্রশ্নের রুল জারি করেন হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বাংলাদেশ ব্যাংক যাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং অন্য সকল বিজনেস প্রতিষ্ঠান মানে ব্যবসায়িক প্রতিষ্ঠান অফ বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের লোন সংক্রান্ত ব্যাপারে তথ্য প্রদান করেন। কেন তথ্য প্রদান করবেন না সেই মর্মে রুল জারি করা হয়েছে এবং নির্দেশনা হিসেবে প্রদান করা হয়েছে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ রয়েছে তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করা হয়। পদক্ষেপ নিতে বলা হয়েছে যে যাতে বিদেশ থেকে পাচারকৃত অর্থ এই বেক্সিমকো গ্রুপের ফেরত আনার জন্য ব্যবস্থা গ্রহণ তারা করে এবং এই মর্মে যাতে 4 সপ্তাহ পরে একটি রিপোর্টও দাখিলের জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক অন্য সকল ব্যাংক থেকে তথ্য নিয়ে তারপর রিপোর্টটি সাবমিট করবে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দর্শক, উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমির সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে কথা বলছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যে ভেতরে আমরা একটি জাদুঘর প্রতিষ্ঠা করব যাতে এই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। এ বিষয়ে আজকের
উপদেষ্টা পরিষদের যেই বৈঠক সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কমছে বন্যার পানি, তবে পানি সরতে না পারায় বিভিন্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশি সহ নানা রোগ। নোয়াখালীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে মানবেতর দিন কাটছে স্থানীয়দের। পানিবাহিত নানা রোগ আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন মানুষ। এই জেলায় বন্যায় এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী আছে প্রায় 16 লাখ মানুষ। এখনো পানিবন্দী লাখো মানুষের দিন কাটছে ফেনীর দাগনভূঞাতে। লক্ষ্মীপুরে অনেকেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে গেছেন। কুমিল্লায় আশ্রয় কেন্দ্র ছাড়ছেন বন্যা দুর্গত মানুষ। যাদের ঘরবাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছে, অসহায় পরিস্থিতিতে পড়েছেন তারা। বাড়িতে ফিরলেও ঘরে থাকার পরিস্থিতি নেই তাদের। জেলার বুড়িচংয়ে ভাঙনের মুখে বুড়বুড়িয়া গ্রামের অবস্থা সবচেয়ে খারাপ। ঘরবাড়ি হারিয়ে অনেকেই আশ্রয় হারা অবস্থায় আছেন। ভাঙা রাস্তার কারণে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে গ্রামটি। কুমিল্লার হোমনায় মা ছেলেসহ একই পরিবারের 3 জনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার ঘাঘটিয়া ইউনিয়নের বড় ঘাঘটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার, তার 9 বছরের ছেলে সাদ ও শাহপরানের ভাইয়ের মেয়ে তিশা। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাদের 3 জনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। গাজীপুর ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে পাওনা আদায়, বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ করা সহ নানা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় 7 ঘন্টা অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। আশুলিয়া থেকে HM সৌরভ ও কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের প্রতিবেদন, জানাচ্ছেন সায়েদ মাহমুদ। বৃহস্পতিবার সকাল 10টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া এলাকা। বাস, প্রাইভেট কার সহ সব ধরনের গাড়ি চলাচল বন্ধ। তীব্র যানজটে অসহনীয় ভোগান্তিতে যাত্রীরা। বিকেল 5টা পর্যন্ত ছিল এমন অচল অবস্থা। কারখানা সংশ্লিষ্টরা জানায়, টঙ্গী, বোটবাজার, ভোগড়া ও আশুলিয়ায় শিল্পাঞ্চলে শ্রমিকরা সকাল থেকেই দলে দলে কাজে যোগ দেয়। তবে বেতন বৃদ্ধি ও ছাঁটাই বন্ধ সহ বিভিন্ন দাবিতে 10টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া, জিরানী ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা অবরোধ করে শ্রমিকরা। এদিকে কারখানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরের ছয়দানা এলাকায় মানববন্ধন করে এলাকাবাসী। দুপুরে গাজীপুরের পরিস্থিতি শান্ত হলেও আশুলিয়ায় চলতে থাকে আন্দোলন। বিকেলে শিল্প পুলিশ, সেনা ও বিজিবি সদস্যদের হস্তক্ষেপে রাস্তা ছাড়ে শ্রমিকরা। এরপর স্বাভাবিক হয় যান চলাচল। কারখানা মালিকরা বলছেন, জুলাইয়ে ছাত্র আন্দোলন, কারফিউ ও ইন্টারনেট বন্ধ সহ নানা কারণে অস্থিরতা দেখা দেয় পোশাক শিল্পে। 5 আগস্টের পর নতুন করে আবার ঘুরে দাঁড়ায় কারখানাগুলো। তবে সম্প্রতি একটি গোষ্ঠী আলোচনার সুযোগ না দিয়ে অচলাবস্থা তৈরির চেষ্টা করছে। কিছু দুর্বৃত্তকারী, আমি দুর্বৃত্তই বলবো, পরিবেশটি ঘোলাটে পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে, যেটা আমাদের দেশের সামগ্রিকভাবে আমাদের এই আর্মি সেক্টরের উপর মারাত্মক প্রভাব ফেলবে। আমাদের প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ থাকবে, আমাদের এই সেক্টরটাকে বাঁচিয়ে রাখার জন্য, আমাদের দেশটাকে বাঁচিয়ে রাখার জন্য এই দুর্বৃত্তদের খুঁজে বের করা, যে কারা এই কাজগুলো করছে। শ্রমিক অসন্তোষ কাটিয়ে পোশাক শিল্প দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরবে, চাঙ্গা হবে দেশের অর্থনীতি, এমন চাওয়া সবার। সৈয়দ মাহমুদ, RTV। ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নবনিযুক্ত 26 জন পুলিশ সুপারের উদ্দেশ্যে ব্রিফিংয়ে আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, অতীতের অনিয়ম দুর্নীতির কারণে পুলিশ বাহিনীর প্রতি জনমনে যে ক্ষোভ জন্ম নিয়েছে, সেটি প্রশমনের দায়িত্ব পুলিশের। এ সময় বিদ্যমান জনবল ও লজিস্টিক দিয়ে সেবার মানসিকতা নিয়ে কাজ করার জন্য পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান তিনি। মেয়ের আবেদনে আত্মগোপনে থাকা অবস্থায় বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিশ্চিতে ডিএনএ টেস্টের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ডিএনএ টেস্ট, ডেথ সার্টিফিকেট প্রদান ও মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিতে
কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি এ কে মাসুদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এ রুলস আদেশ দেন। আদালতের আদেশের পর হারিস চৌধুরীর মেয়ে সামিরা চৌধুরী জানান 2022 সালের 3 সেপ্টেম্বর আত্মগোপনে থাকা অবস্থায় তার বাবা রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মারা যান। পরে গোপনে সাভারে একটি এতিমখানায় মরদেহ দাফন করে তৎকালীন সরকার। হারিস চৌধুরীর মৃত্যুর কোনো ডেথ সার্টিফিকেট নেই। এই পরিস্থিতিতে বিভিন্ন আলোচনা এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনা তুলে ধরে সামিরা চৌধুরী হাইকোর্টে বাবার মৃত্যু নিশ্চিত হতে ডিএনএ টেস্টের আবেদন করেন।